হিমালয় সাজিদকে ফ্লোরে ছুঁড়ে ফেলতেই উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। চারপাশে উত্তেজনার স্রোত বয়ে গেল। কি হলো, কেন হলো, কারোই কিছু স্পষ্ট নয়। সবাই বসা থেকে উঠে দাঁড়ালো, মুখে অবিশ্বাসের ছাপ। সাজিদ নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তখনই তার মামা মামি ছুটে এসে আকাশকে ধরে তুলল ফ্লোর থেকে। তার মামা রাগে ফেটে পড়ে বললেন, এটা কি হচ্ছে হিমালয়? আমার ছেলেকে এভাবে মারছো কেন? ও কি করেছে এমন? হিমালয়ের চোখে কেমন যেন অশান্তির আগুন জ্বলে উঠল। দৃঢ় কণ্ঠে বলল, ও যা করেছে তাতে এর চেয়েও বেশি শাস্তি পাওয়া উচিত। ওকে তো আসলে মেরেই ফেলা দরকার ছিল, নাহলে পুলিশে দেওয়া উচিত ছিল। ততক্ষণে সাজিদ আরেকটু এগিয়ে এসে অসহায়ভাবে প্রশ্ন করল, কি হয়েছে হিমালয়, আমায় বল। হিমালয়ের মুখের পেশি কেঁপে উঠল, কণ্ঠে কঠোরতা এনে বলল, তুই জানিস ও সুব্রতের সাথে কি ধরনের অসভ্যতামি করেছে? সুব্রতার গায়ে পর্যন্ত হাত তুলেছে। উপস্থিত সবার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। এমন কিছু শুনবে কেউ ভাবেনি। আর সুব্রতার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা ঘটেছে যা তাকে স্তম্ভিত করেছে। শীতল দৌড়ে এসে সুব্রতার কাঁধে হাত রাখলো, ওকে সান্ত্বনা দিতে। আর হিমালয়ের মা আর চাচা চাচিও এগিয়ে আসলেন। হিমালয়ের বাবা চাচা তুষারও এগিয়ে আসলো। সাজিদ ক্ষোভে কাঁপতে কাঁপতে বলল, ছি আকাশ, তোকে ভাই বলে পরিচয় দিতে লজ্জা লাগছে আমার। তোর সাহস কিভাবে হলো সুব্রতার সাথে এমন আচরণ করার? আকাশ ইতস্তত করে দ্রুত উত্তর দিল, ভাই, আমি কিছু করিনি। হিমালয় ভাইয়া মিথ্যে বলছেন। আমি শুধু বেআইন হিসেবে সুব্রতার সাথে একটু মজা করেছিলাম মাত্র। হিমালয়ের মুখ কঠিন হয়ে গেল, চোখে রাগের আগুন। সে বজ্রগম্ভীর কণ্ঠে চিৎকার করে বলল, চুপ বাস্টার্ড, আর একবার আর মিথ্যা বললে তোর জিভসটা টেনে ছিঁড়ে ফেলবো। তখনই সাজিদের মামি ব্যঙ্গের সুরে বললেন, দেখলি তো সাজিদ, কেমন বাড়ির মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস, যার ভাইয়ের মুখের ভাষা এমন, আর সামান্য মজার কারণে আমার ছেলেকে মেরে ফেলার চেষ্টা করছে। এই বিয়ে আর হবে না। সাজিদ ধীরে ধীরে মামির দিকে রাগান্বিত চোখে তাকিয়ে কঠিনভাবে বলল, মামি চুপ করো, বিয়ে ভাঙতে বলছো তুমি, কিন্তু কেন? তোমার ছেলেই তো দোষ করেছে। আমি জানি হিমালয় কখনো মিথ্যে কথা বলে না। স্কুল থেকে চিনি আমি আমার বন্ধুকে, কোনো কারণ ছাড়া কখনোই রেগে যায়নি, আর কাউকে তো মারেইনি। আকাশই নিশ্চয়ই সুব্রতার সাথে এমন কিছু করতে চেয়েছে যা সহ্য করার মতো নয়। সাজিদের মামা সাজিদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাই আগে নাকি বন্ধু? সাজিদ অকপটে জবাব দিল, আমার কাছে আমার বন্ধুই আগে। আমি জানি হিমালয় অযথা আকাশকে মারেনি। সে নিশ্চয় সুব্রতার সাথে এমন কিছু করেছে যা হাজব্যান্ড হিসেবে মেনে নেওয়া অসম্ভব। এমতো অবস্থায় সবাই চুপ হয়ে গেল, যেন বাতাস থেমে গেছে। সুব্রতার চোখে কষ্টের ছায়া, আর হিমালয়ের মুখে অটল প্রতিজ্ঞা। বাইরের উত্তেজনা ছাপিয়ে ভেতরে এক অনুচ্চারিত সত্য যেন সবাইকে প্রভাবিত করে ফেলেছে। শীতলের বাবা গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, যার মামাতো ভাই এমন অসভ্য, সেই পরিবারের সাথে আমার মেয়ের বিয়ে দেব? শীতলের চোখে তখন পানি জমে গেল। এই কি তবে তার বিয়েটা ভেঙে যাবে? সাজিদও নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন হিমালয় শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, চাচু, আকাশ সাজিদের মামাতো ভাই ঠিক আছে, কিন্তু শীতল তো সাজিদের পরিবারের সাথে থাকবে। এদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমি ওর বন্ধু সাজিদকে ভালো করে চিনি, আর আকাশের মতো মানুষ কখনো ওর ভাই হওয়ার যোগ্য না। শীতল আমার বোন, আমি নিজে বুঝে শুনে এই বিয়েতে সবার মত করিয়েছে। এই সময় হিমালয়ের বাবা উঠে দাঁড়িয়ে বললেন, ঠিকই বলেছিস হিমালয়। মিনার, সাজিদ ভালো ছেলে, এসব নিয়ে কথা বলে শীতলের জীবন নষ্ট করিস না। এতক্ষণ সহ্য করে থাকা তুষারও রাগে ফুঁসে ওঠে। তেরে গিয়ে আকাশকে দুটো থাপ্পড় কষিয়ে দিল। তোর এত সাহস আমার বোনের গায়ে হাত দিয়েছিস? হিমালয় তো তোকে সামান্যই শাস্তি দিয়েছে। আমি ওখানে থাকলে তোর হাত পা ভেঙে ফেলতাম। চারপাশে সবাই তুষারকে শান্ত করতে এগিয়ে এলো। সাজিদ এই সময় তার মামা মামির দিকে ফিরে বলল, মামা মামি দুঃখিত, তবে দয়া করে আপনারা এখনই আকাশকে নিয়ে এখান থেকে চলে যান। তুই কি আমাদের বের করে দিচ্ছিস সাজিদ? সাজিদ চুপ রইল, কোনো প্রত্যুত্তর দিল না। মামা কটমট করে বললেন, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, তবে এরপর থেকে আর এই পরিবার আমাদের মুখও দেখবি না। তাদের কথা শেষ হতে না হতে আকাশের বাবা মা আকাশকে নিয়ে বের হয়ে গেলেন। তবে যাওয়ার সময় আকাশ একবার পিছনে ফিরে হিমালয়ের দিকে ভীষণ ক্রোধে ভরা দৃষ্টি নিক্ষেপ করলো, যেন তার চোখেই প্রতিশোধের অঙ্গীকার ঝিলিক দিচ্ছিল। ঘটনার শেষে একে একে সবাই ফিরে গেল নিজের জায়গায়। সুব্রতার পাশে এসে দাঁড়িয়ে সবাই সান্ত্বনা দিল তাকে। তবুও সুব্রতার চোখের জল ঝরতেই থাকলো। সবার শেষে হিমালয় ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো, আলতো করে আঙুল দিয়ে তার চোখের কোণের অশ্রু মুছে দিল। কি হলো, এখনো কাঁদছিস কেন? ওকে তো শাস্তি দিয়েছে, সব ঠিক আছে এখন। সুব্রতা চুপচাপ, তবুও থামছে না তার কান্না। হিমালয়ের বিরুদ্ধে আকাশের বলা তীক্ষ্ণ কিছু কথা তার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। সে জানে হিমালয় এমন মানুষ না, তবুও কিছুতেই মনকে সান্ত্বনা দিতে পারছে না। হিমালয় বুঝতে পেরে আলতো করে সুব্রতাকে তার বুকে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে মৃদু কণ্ঠে বলল, আচ্ছা ওকে, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে।
অবশেষে বহু প্রতীক্ষার পর সাজিদ আর শীতল এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো, মিলিত হলো দুটো হৃদয়। বিয়ের সব রীতিনীতি শেষ পর্যায়ে এসে একান্তে নিজেদের জন্য একটা মুহূর্ত পেল তারা। সাজিদ আর শীতল একসাথে বসলো, তাদের সামনে একটা আয়না ধরা হলো, তাদের চোখে ফুটে উঠল নতুন জীবনের প্রথম ছোঁয়া। সাজিদ আয়নার মধ্যে শীতলকে দেখলো মুগ্ধ চোখে, তারপর এক ঝিলিক তাকিয়ে এক চোখ টিপ মারলো শীতলের দিকে। শীতল লজ্জায় মুখ নামিয়ে ফেললো, গাল দুটো লাল হয়ে উঠল তার। সাজিদের চোখে মৃদু হাসি আর শীতলের চোখে লজ্জা আর ভালোবাসার ঝলক। এই নতুন জীবনের শুরুতে যাদের মনের গভীরে রয়ে গেল একটা ছোট্ট কিন্তু স্মরণীয় মুহূর্তটি। সুব্রতা শীতলকে শক্ত করে ধরে বলল, তুই না থাকলে আমি একা হয়ে যাব যে আপু। আমার সাথে কে কথা বলবে, সময় কাটাবে? আমি কি করে থাকবো তোকে ছাড়া? শীতল মমতার ছোঁয়ায় বলল, বোকামে, আমি তো আসবো মাঝে মাঝে। আর তোর হিম ভাইয়া আছে, আমাদের পরিবার সবাই তো আছে। তুইও তো বাবা মা ছাড়া দূরে থাকছিস, এটাই তো মেয়েদের জীবনের নিয়ম। তারপর শীতল হিমালয়ের দিকে এগিয়ে এলো। হিমালয় শীতলকে কাছে টেনে বুকে জড়িয়ে নিল, তার মাথায় স্নেহমাখা হাত বুলিয়ে দিল। শীতল কাঁপা কণ্ঠে বলল, হিমালয় কোমল স্বরে বলল, বল কি বলবে। হিমালয় শান্তভাবে বলল, চিন্তা করিস না শীতল, আমি কখনো সুব্রতাকে কষ্ট পেতে দেব না। ওকে অনেক ভালোবাসা, অনেক আনন্দে রাখবো। কখনই আমার জন্য ওকে আর কাঁদতে হবে না। অবশেষে সাজিদ শীতলের হাত ধরে গাড়িতে উঠল। বিদায়ের মুহূর্তে সবাই ব্যস্ত, আনন্দ উল্লাসে মেতে উঠেছে। বউ নিয়ে যাওয়ার নিয়ম অনুযায়ী শালিকে যেতে হয় নতুন বউয়ের সঙ্গী হয়ে। সুব্রতা একমাত্র শালী হিসেবে আপ্লুত হয়ে সবার সম্মতি পেয়ে আনন্দে রাজি হয়ে যায়। হিমালয় তার উচ্ছ্বাস লক্ষ্য করেই তাকে একটু সাইডে নিয়ে যায়। সুব্রতা, তোকে যেতে হবে না। কেন হিম ভাইয়া? একজন তো যেতেই হয় বউয়ের সাথে, আর এটাই তো নিয়ম। আমি একটু যাই না, ওখানে অনেক আনন্দ হবে। যেতে দাও না প্লিজ। আমি মানা করছি তো সুব্রতা, ওখানে আমি নেই, আবার কে নাকি বিপদ হবে। সুব্রতা মৃদু অভিমানের সুরে উত্তর দিল, কোনো বিপদ হবে না বলছি তো, প্লিজ আমাকে যেতে দাও হিম ভাইয়া। হিমালয় শেষমেশ হাল ছেড়ে বলল, ঠিক আছে যা, তোর মন চায় কর। সুব্রতার মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। সে খুশিতে উচ্ছ্বাসিত হয়ে নববরের গাড়ির সামনের সিটে গিয়ে বসে পড়ল। এই মুহূর্তে যেন তার আনন্দের কোনো সীমা নেই। চোখে মুখে খুশির ছটা ছড়িয়ে পড়েছে, যেন তার ছোট্ট জীবনটা একান্ত পরিপূর্ণতা পেয়েছে। গাড়ি চলতে শুরু করলো। শীতল জানালার মুখ রেখে যতক্ষণ না গাড়ি চোখের আড়াল হয়ে যায়, ততক্ষণে বিদায় বেলায় শীতল চেয়ে রইল। তাদের এই মুহূর্তগুলো চিরকাল হৃদয়ে গেঁথে নিল। বিয়ের শেষ রেশটুকু মিলিয়ে যেতে না যেতেই সবাই সেন্টার থেকে বাড়িতে এসেছে। ড্রয়িং রুমে এখনও আলোচনা চলছে। শীতলের মা একটু পরপরই চোখ মুছছেন। একমাত্র মেয়েকে বিদায় দিতে পেরে যেন এখনও মনের মাঝে শূন্যতা বিরাজ করছে। হিমালয় নিজের ঘরে ফিরে গেল বিশ্রামের আশায়, কিন্তু শান্তি মিলছে না। সুব্রতাকে কতবার বারণ করেছিল, তাও সে গিয়েই ছাড়ল। হিমালয়ের মনে অভিমানের ছায়া নামলো। সুব্রতা ওকে ছাড়া এতটা সময় কিভাবে থাকবে? তার মনের ভেতর প্রশ্ন জাগছে। সুব্রতা কি ওকে না দেখে শান্তি পাবে? এক অদ্ভুত শূন্যতা যেন তাকে গ্রাস করছে। একাকিত্বের অনুভূতিতে আচ্ছন্ন হয়ে উঠেছে সে। সুব্রতা না থাকায় তার চারপাশ যেন আরো নিস্তব্ধ হয়ে উঠছে। তার অভ্যস্ত জীবনের মধুর অংশটুকু যেন হঠাৎ হারিয়ে গেছে। সাজিদ বউ নিয়ে বাড়িতে পৌঁছে গেল। গাড়ি বাড়ির প্রধান দরজা দিয়ে ঢোকার সময় সবকিছু যেন আরো জমকালো লাগছিল। সুব্রতা অবাক হয়ে চারপাশের সৌন্দর্য দেখছে। বড় বড় সবুজ গাছের সারি, ফুলে ভরা বাগান আর বিশাল আঙিনা, যেন স্বপ্নের মতো। বাড়ির মূল দরজার সামনে অপেক্ষা করছিল সাজিদের মা এবং আত্মীয় স্বজনের দল। সবার চোখে মুখে নতুন বউকে স্বাগত জানানোর আনন্দ। সাজিদ সাবধানে শীতলের হাত ধরে গাড়ি থেকে নামালো, যেন শীতল প্রতিটি পদক্ষেপে সুরক্ষিত থাকে। সুব্রতা গাড়ি থেকে নেমে মুগ্ধ চোখে চারপাশ দেখছিল। সাজিদের বাড়ি সত্যি যেন রাজপ্রাসাদের মতো। এমন নান্দনিকভাবে সাজানো বাড়ি দেখে সুব্রতা মুগ্ধ। ভেতরে প্রবেশের সাথে সাথেই শুরু হলো নববধূকে ঘরে তোলার রীতি। সাজিদের মা শীতলের মাথায় আলতো হাত রেখে দোয়া করলেন। বাড়ির সবাই আনন্দে পরিপূর্ণ। মিষ্টির থালা, ফুলের তোড়া হাতে নিয়ে সবাই নতুন বউকে বরণ করলো। শীতল তাদের ভালোবাসার প্রতিটি ছোঁয়ায় নিজেকে আবদ্ধ করতে লাগলো, আর প্রতিটা রীতিতে ধীরে ধীরে সাজিদের বাড়ির একজন হয়ে উঠল। সব রীতিনীতি সম্পন্ন হলে সাজিদের মা একবার কৃতজ্ঞ চোখে ছেলের দিকে তাকিয়ে হাসলেন। এদিকে সাজিদের জন্য আগে থেকে সাজানো বাসর ঘর, তার প্রতিটি কোণ যেন মৃদু আলো আর ফুলের সৌরভে পূর্ণ। দিন শেষে রাতের খাবারের আয়োজন শুরু হলো। প্রতিটি পদ সাজানো হয়েছে নববধূর পছন্দ অনুযায়ী। সবাই খাওয়া দাওয়ায় মগ্ন, কিন্তু শীতলের মন যেন অন্যরকম। সেই নতুন জীবন আর নতুন সম্পর্কের স্বপ্নে বিভোর হয়ে উঠেছে। আর সবার সামনে থাকা সত্ত্বেও যেন একটু সংকোচ মুখ নিয়ে নিচু করে বসে আছে। সাজিদের চোখের মৃদু হাসিতে সে অনেকটাই স্বস্তি পাচ্ছে। রাত 2টা বাজে। সবাই এখনও বসে মশগুল।
রাত 2টো বাজে। সবাই এখনও গল্পে মশগুল, হাসি ঠাট্টায় মাতোয়ারা পুরো বাড়ি। সাজিদের অবস্থা প্রায় অস্থির। শীতলকে সারাক্ষণ দেখেছে, কিন্তু একান্তে কথা বলার সুযোগ একবারও নেই। কয়েকবার শীতলের দিকে তাকিয়ে বোঝাতে চাইল যে সে যেন একটু ছুটি পায়, কিন্তু শীতল লজ্জায় চোখ নামিয়ে ফেলে, মুখে মৃদু হাসির রেখা খেলে যায়। এমন সময় সুব্রতা সবকিছু লক্ষ্য করে হাসি মুখে বলে উঠল, আচ্ছা সাজিদ ভাই, আপনার কি ধৈর্য ধরতে কষ্ট হচ্ছে নাকি? শীতল সঙ্গে সঙ্গে সুব্রতার দিকে চোখ বড় বড় করে তাকালো, তার হাতে আলতো চিমটি কাটলো, যেন বলতে চায় চুপ কর। সবার সামনে সুব্রতার এমন রসিকতায় সাজিদও একটু লজ্জায় পড়ে গেল, কিন্তু তার চোখের কোণায় ফুটে উঠল এক চিলতে হাসি। অবশেষে রাতের সমস্ত আনুষ্ঠানিকতা শেষে শীতল আর সাজিদকে একান্তে বাসর ঘরে পাঠানো হলো। মৃদু আলোয় আলোকিত ঘর, সুবাসিত ফুলের গন্ধে পরিবেশটা যেন আরো সুমধুর হয়ে উঠেছে। শীতল আর সাজিদ একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে নিঃশব্দে, কিন্তু গভীর এক সংযোগে বাধা। শীতলের মিষ্টি লজ্জা, সাজিদের চোখের উষ্ণতার মেলবন্ধন যেন কোনো কথার অপেক্ষা রাখে না। একটু পর সাজিদ আলতো স্বরে বলল, এই ভারী লেহেঙ্গা আর গহনাগুলো খুলে ফেলো, আরাম লাগবে। শীতল একটু ইতস্তত করে সাজিদের দিকে তাকিয়ে এক মুহূর্ত দ্বিধায় পড়ল, কিন্তু তার স্নিগ্ধ নির্দেশে মাথা নত করে ধীরে ধীরে পাশের ঘরে চলে গেল। সবকিছু খুলে ভারী পোশাক আর অলংকার থেকে মুক্ত হয়ে শীতল আরামদায়ক একখানা হালকা পোশাক পরে নিজেকে ফ্রেশ করে নিয়ে ঘরে ফিরে এলো। এখন আর কোনো ভার নেই, কোনো সাজ নেই, শুধু সে নিজে, একদম খাঁটি ও নিখুঁত। সাজিদের দিকে তাকিয়ে তার চোখে ফুটে উঠল আর স্নিগ্ধতার মায়াবী এক আভা। সাজিদ কাছে এসে শীতলের হাতটা ধরে একটু চাপ দিল, যেন তার সব অনুভূতি হাতের স্পর্শে পৌঁছে দেয়। তাদের দুজনের নিঃশব্দ একান্ত মুহূর্ত, যেখানে কোনো কথা নেই, শুধু একে অপরের চোখে জীবনের এক নতুন অধ্যায়ের প্রতিশ্রুতি ফুটে উঠেছে। গভীর রাত 3টা বাজে। সুব্রতা হিমালয়ের ফোনে কল করলো, কিন্তু ফোনটা ধরলো না হিমালয়। কয়েকবার রিং হওয়ার পর ধীরস্বরে রিসিভ করলো অবশেষে। হ্যাঁ বল, কি হয়েছে? বলছিলাম হিম ভাইয়া, কি করছো তুমি এখন? আমি ছাদে। এই সময় ছাদে কি করছো তুমি এত রাতে? যাও যাও, ঘরে যাও। হিমালয় থেমে এক হাসি দিয়ে বলল, তুই তো চলে গেলে, তাই সময় কাটাতে ছাদে এসছে, আর ছাদে এসে একটা জিনিস দেখছে। কি জিনিস? হিমালয় থেমে গিয়ে উত্তর দিল, পাশের বিল্ডিং। বলে ফোনটা হঠাৎ কেটে গেল। সুব্রতা ধাক্কা খেলো। সে কয়েকবার কল করলো, কিন্তু হিমালয় আর ধরলো না। তার মনটা অস্বস্তিতে ভরে উঠল। পাশের বিল্ডিংয়ে তো রিয়া থাকে, এখন যদি রিয়া ছাদে উঠে ছাদ টপকে হিম ভাইয়ার সামনে চলে আসে, এই চিন্তায় সুব্রতার উদ্বেগ বাড়তে লাগলো। নিজেকে সামলে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিল তাকে এখনই বাসায় যেতে হবে। হিমালয় ফোনটা কেটে দিয়ে ছাদের ঠান্ডা বাতাসে একা দাঁড়িয়ে মৃদু হেসে নিজেকে বলল, আমি তোকে যেতে না করেছি, তবুও তুই গেছিস, এবার সারা রাত তুইও চলবি। তার চোখে যেন এক তৃপ্তির কঠোরতা ফুটে উঠল, মৃদু অভিমানের আবরণে মোড়ানো একরাশ ভালোবাসা, সুব্রতার প্রতি অদ্ভুত মায়া। অথচ তাকে এভাবে অপেক্ষায় রাখার এক চোরা সুখও যেন তাকে আকর্ষণ করলো। তার ঠোঁটে হাসি মিশে রইল। মনে এক তৃপ্তির রেশ নিয়ে সে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে রইল। সুব্রতা তাড়াতাড়ি করে শীতল সাজিদের ঘরের দরজা ধাক্কাতে শুরু করলো। সাজিদ তখন শীতলের কাছে এসে আলতো করে শীতলের গাল দুটো ধরে নীরের ঠোঁটজোড়া শীতলের ঠোঁটজোড়া আঁকড়ে ধরলো। আচমকা দরজায় কড়া পড়তেই সাজিদ একটু বিরক্ত হয়ে তাকালো, কিন্তু শীতল ছিল উদ্বিগ্ন। মনে হচ্ছে সুব্রতা এত জোরে দরজা ধাক্কাচ্ছে, নিশ্চয়ই কিছু হয়েছে। শীতল ভাবলো, দ্রুত বিছানা থেকে নেমে পড়লো, ঘরের দরজা খুলে দিল। শীতল আর সাজিদ উদ্বিগ্ন চোখে সুব্রতার মুখের দিকে তাকিয়ে রইল। দরজা খুলে সুব্রতা হনহন করে ঘরে ঢুকতেই দুজনের কপালে ভাঁজ পড়ে গেল। সুব্রতা চুপ করে পেটে হাত চেপে বসে পড়ল, কষ্টের ছাপ চোখে মুখে স্পষ্ট। কি হয়েছে তোর সুব্রতা? শীতল উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করতেই সুব্রতা তার কানে ফিসফিস করে বলল, আপু, আমার পিরিয়ড হয়েছে, পেটে অনেক ব্যথা হচ্ছে, আমি এখানে থাকতে পারছি না, এখনই বাসায় যেতে হবে। শীতল চিন্তিত ভঙ্গিতে বলল, এখন এই সময় এত রাতে কি যাওয়া কি ঠিক হবে? প্লিজ আপু, আমি এখানে থাকবো না, এখনই বাড়ি ফিরতে হবে, ব্যথায় মরে যাচ্ছি, আর এখানে থাকাটা আরো অস্বস্তি লাগছে। সুব্রতা মৃদুস্বরে জবাব দিল। শীতল ভাবতে লাগলো কিভাবে দ্রুত ব্যবস্থা করা যায়। সাজিদও উদ্বিগ্ন হয়ে পাশে দাঁড়িয়ে রইল। শীতল বলল, দেখ, ওষুধ খেয়ে নে, সকালেই তো আমরা সবাই মিলে একসাথে বাড়ি ফিরবো। কিন্তু সুব্রতা জেদ ধরে বলল, না আপু, এখনই ফিরতে হবে, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারছি না। শীতল বাধ্য হয়ে সাজিদকে বলল, সাজিদ, আপনি একটু সুব্রতাকে বাড়িতে দিয়ে আসবেন। সুব্রতা দ্রুত বলে উঠল, না না, সাজিদ ভাইকে কষ্ট করে যেতে হবে না, গাড়ি আছে তো, ড্রাইভার আঙ্কেলকে বলে দিলেই হবে, আমাকে বাড়িতে পৌঁছে দেবে। শীতল আর সাজিদ একে অপরের দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত হলেও সুব্রতা জেদের কাছে হার মেনে অবশেষে গাড়ির ব্যবস্থা করলো। সুব্রতা ধীরে ধীরে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলো, যদিও তার চোখে একরাশ ব্যথার ছাপ স্পষ্ট ছিল। শীতল আর সাজিদের থেকে বিদায় নিয়ে নিল।
অবশেষে গাড়ি এসে থামলো। বাড়ির সামনে এসে সুব্রতাকে নামিয়ে দিয়ে সাজিদের ড্রাইভার পুনরায় চলে গেল। সুব্রতা দ্রুত বাড়ির দরজা নক করতেই হিমালয়ের মা দরজা খুলে দিলেন। হিমালয়ের মা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, কি রে সুব্রতা, তুই হঠাৎ এত রাতে চলে এলি, কিছু হয়েছে? কিছু হয়নি মামি। সুব্রতা হাসি মুখে উত্তরে বলল, তাহলে একা একা চলে এলি যে? সুব্রতা দ্রুত সিঁড়ির দিকে যেতে যেতে বলল, তোমার ছেলেকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছিল, তাই চলে এসেছি। হিমালয়ের মা তার কপালে হাত দিয়ে মুচকি হেসে বললেন, কি মেয়ে রে বাবা, উফ, পাগলি একটা। হিমালয় ছাদের দরজার সামনে বরাবর দাঁড়িয়েছিল, হাতে ফোন। রাতের অন্ধকারে সে একা ভাবনায় ডুবেছিল। সুব্রতা হন্তদন্ত হয়ে ছাদে উঠে এসে দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। ছাদে কারো উপস্থিতি টের পেয়ে হিমালয় চোখ তুলে তাকালো। চোখ সরাসরি সুব্রতাকে দেখে হিমালয়ের ভিতরে একটা সন্দেহের দোলা উঠল। সে কি স্বপ্ন দেখছে, নাকি কল্পনা, নাকি সত্যিই সুব্রতা চলে এসেছে? রাত প্রায় 3:30। গভীর রাতের নিস্তব্ধতা আর অন্ধকারে সুব্রতার উপস্থিতি যেন একটা অদ্ভুত মুহূর্ত সৃষ্টি করলো। হিমালয় একটু নড়ে চড়ে দাঁড়ালো। দৃষ্টির সাথে সাথে কিছু প্রশ্নও তার মনে উকি দিয়ে গেল। সুব্রতা হিমালয়ের সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণের জন্য হিমালয়ের মনে হলো সে সত্যিই কল্পনা করছে, কিন্তু সুব্রতার উপস্থিতি তাকে একে একে বুঝিয়ে দিল যে এই মুহূর্তটা আসলেই বাস্তব। তুই এত রাতে কিভাবে আসলে? হিমালয় অবাক হয়ে বলল। সুব্রতা একটু হেসে বলল, সাজিদ ভাইয়াদের ড্রাইভার আঙ্কেল দিয়ে গেছে। কিন্তু এত রাতে কেন? সুব্রতা মৃদু রাগ আর অভিমান মিশ্রিত কণ্ঠে বলল, তুমি না বললে পাশের বিল্ডিং দেখছো? যদি ওই শাকচুন্নি রিয়া চলে আসে তোমার সামনে। হিমালয় অবাক হয়ে সুব্রতাকে দেখল। এত রাতে এই ছোট্ট কারণে সুব্রতা এত দূর ছুটে এসেছে। হিমালয় ভেবেও অবাক হয়ে গেল। সে বুঝল সুব্রতা তার প্রতি কতটা অবসেসড, আর সেই অনুভূতি তার হৃদয়ে এক অদ্ভুত ভালো লাগার সৃষ্টি করলো। সুব্রতার এই পাগলামি, এই অস্থিরতা তাকে একটু অন্যরকম ভাবে টানছিল। হিমালয় আর সুব্রতা চুপচাপ পাশাপাশি দাঁড়িয়েছিল, দুজনেই রাতের আকাশের দিকে তাকিয়ে। চারপাশ নিস্তব্ধ, শুধুমাত্র রাতের হালকা হাওয়ার স্নিগ্ধতা তাদের ছুঁয়ে যাচ্ছে। আকাশে পূর্ণ চাঁদ, তার মায়াবী আলোতে চারপাশের সবকিছু যেন এক অন্যরকম রূপ নিয়েছে। হিমালয় সুব্রতার দিকে একবার তাকালো। তার মুখে চাঁদের আলো পড়ে যেন একটা মৃদু জ্যোতি ছড়িয়ে পড়েছে। সুব্রতা নির্বাক হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। এই নির্জনতার মাঝে যেন সে কিছু বলতে চাইছে, কিন্তু মুখ ফুটে কোনো কথাই বলছে না। হিমালয় আস্তে আস্তে বলল, তুই আসলে একটা পাগলি, জানিস? সুব্রতা মৃদু হেসে বলল, তাই যদি হয় তাহলে আমি তোমারই পাগলি। এই ছোট্ট কথাগুলোর মাঝে যেন অনেক কিছু লুকিয়েছিল। দুজনেই একসঙ্গে দাঁড়িয়ে চাঁদ দেখতে দেখতে সেই অনুভূতিকে উপভোগ করছিল, নিঃশব্দে, একান্তে। সুব্রতা হালকা হেসে চোখ বাঁকিয়ে হিমালয়ের দিকে তাকিয়ে প্রশ্নটা ছুড়ে দিল, আচ্ছা হিম ভাইয়া, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমি? হিমালয় একটু চুপ করে থেকে গভীর চোখে সুব্রতার দিকে তাকালো, তারপর গান ধরে বলল, জমি সে আসমান তক হাম ढूंढे आया जहां सारा बना पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यारा। তার কথার সুর যেন স্নিগ্ধ রাতের বাতাসে ভেসে এসে সুব্রতার হৃদয়ে বাজলো। সুব্রতা হালকা হেসে উল্টো হাঁটা ধরতেই হিমালয় আচমকা ওর হাত টেনে ধরে পেছন থেকে জড়িয়ে ধরলো। সুব্রতা অবাক হয়ে থমকে দাঁড়ালো। হিমালয় তার কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে গাইল, ए दिल पागल बना बैठा इसे अब तू ही समझा जा दिखे तुझ में मेरी दुनिया तू बन जा रे। সুব্রতার চোখে আলতো লাজ ভরে উঠল। হিমালয়ের উষ্ণতার এই ঘনিষ্ঠ মুহূর্ত যেন রাতের নীরবতাকে আরো গভীর করে তুলল, আর চাঁদের আলোয় তাদের ছায়া একে অপরের সঙ্গে মিশে গেল। ভোরের আলো ফোটার আগেই হিমালয়ের সুব্রতা ঘরে ফিরে এসেছিল। পরদিন নিয়ম মাফিক সাজিদের বৌভাতের আয়োজন বড়সড় ভাবে করা হয়। বিশাল এক বুফে সাজানো হয়েছে। সাজিদের পরিবার সেখানে যথেষ্ট আড়ম্বরে শীতলকে বরণ করে নিতে প্রস্তুত। হিমালয়ের বাড়ির সবাই সে অনুষ্ঠানে উপস্থিত হয়, তবে বিশেষ অনুরোধে সাজিদের মামা মামি আর আকাশকে আমন্ত্রণ জানানো হয়নি। আজকের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে শীতল। সে গোল্ডেন রঙের শাড়িতে মোড়ানো, মাথায় নরম ওড়না, আর তার গলায় ডিজাইনার ডায়মন্ডের সেট আর কানের দুল যেন এক অনন্য দ্যুতি ছড়াচ্ছে। সুব্রতা আজ অন্যরকম, পেস্ট রঙের আগানুর তার গায়ে লাজুক অথচ স্নিগ্ধ এক সৌন্দর্যের ছাপ রাখছে। মিনাকেও দাওয়াত করা হয়েছিল, তবে ও একটু অসুস্থ হয়ে পড়ার কারণে আসতে পারেনি। সাজিদ সাদা রঙের সিকোয়েন্সের ব্লেজার পরেছে, যেন জমকালো আভায় মঞ্চে দ্যুতি ছড়াচ্ছে। অন্যদিকে হিমালয় তুষার হালকা পিঙ্ক রঙের স্যুটে নিজস্ব সৌন্দর্যে মুগ্ধতা ছড়াচ্ছে, যেন নিঃশব্দেই সুব্রতার পাশে থাকা তার চিরস্থায়ী উপস্থিতির প্রতীক। অনুষ্ঠানের শুরু হতেই সবার মধ্যে এক উচ্ছ্বাসের স্রোত বইতে শুরু করে। উৎসবের আলোয় সবার যেন নিজেদের জীবনের কিছু মুহূর্ত হারিয়ে যায়।
খাবারের টেবিল থেকে বিদায় নিতেই সন্ধ্যার নীরবতা ধীরে ধীরে এক অদ্ভুত শীতলতা নিয়ে ঘরে ঢুকলো। রাত 8টার দিকে সবাই একে একে তাদের গন্তব্যে রওনা দেয়। শীতল, সাজিদ, সুব্রত আর হিমালয় এক গাড়িতে চেপে চলতে শুরু করলো, আর বাকিরা আলাদা আলাদা গাড়িতে। গাড়ির ভেতরে এক ধরনের অদৃশ্য সংযোগ ছিল। কথা কম হলেও প্রত্যেকেই যেন নিজের ভেতরে এক নতুন যাত্রার অনুভূতি অনুভব করছিল।